মানে চার্জারের সুইচটা দেওয়া হয়নি, সেটা অফ হয়ে গেছে। কোনটা? কবে কবে? শনিবার দিন 4টে? হ্যাঁ 4টেতেও করতে পারো তুমি। ও বলছে যে 5টা থেকে হলে সুবিধে, তার মানে ওই জন্য আমি মাঝামাঝি রাখছি, 4:30তে রাখ। ও তো পরীক্ষা দেবে। ও তুমি তাহলে কটায় পরীক্ষা দেবে? কোশ্চেন আপলোড হবে ঠিক 2টোর পরে। মানে হ্যাঁ, মানে 2টোর পরে যদি তোমার ধরো 3টে থেকে পরীক্ষা থাকে, তাহলে 1 ঘন্টা আগে কোশ্চেন পেপার আপলোড করে দেওয়া হবে। মানে তোমাকে একটা কোশ্চেন যদি ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ সেটা পাঠিয়ে দেবো তোমাকে। মানে হচ্ছে কি বলে 1 ঘন্টা আগে, মানে যদি 1 ঘন্টার পরীক্ষা থাকে তাহলে তোমাকে 2 ঘন্টা টাইম দেওয়া হবে। হ্যাঁ, তো এবার তুমি যদি আমাকে আগে থেকে বলে দাও যে আমার পড়া রয়েছে, আমি এই টাইমটাতে দিতে পারছি না, কিন্তু শনিবার দিন একটা টাইম অবশ্যই রেখো পরীক্ষা দেওয়ার জন্য, মানে এটা প্রথম থেকে বলে দিচ্ছি। মানে তোমার রেগুলার প্রত্যেকটা উইকেই কোনো না কোনো সাবজেক্টের টেস্ট থাকবে। আজকে ধরো ফার্স্ট আমরা ভৌত বিজ্ঞান দিয়ে শুরু করছি, এই ম্যাথসের আমরা 3খানা চ্যাপ্টার করে ফেলেছি প্রথমের দিকে। এক্সাম গুলো হ্যাঁ সকালবেলা দিতে পারো, তাহলে আমাকে সেরকম ভাবে আগে থেকে বলতে হবে, যদি তোমার যেই টাইমটাতে সুবিধা হবে, তাহলে আমি রাত্রে আপলোড করে রেখে দেবো। হ্যাঁ তুমি আমাকে দিয়ে দেখো, কেউ যদি আগে থেকে করে তার টাইমটা তুমি অবশ্যই কোশ্চেন পেপারের মাথায় লিখবে। তো তো যখনই তুমি কোশ্চেন কোশ্চেন যখন এরকম ইউজ করবে, কোথায় গেল, যখন তুমি ধরো কোনো একটা পেজ নিয়েছো, তো পেজের এই মাঝখানে তুমি টাইম ডেটটা লিখবে। তো এইটা মাস্ট লিখবে, টাইম কোন টাইমে তুমি পরীক্ষা দিচ্ছ আর তোমার কতক্ষণ লেগেছে। কারণ যেহেতু এটা অনলাইন, মানছি তোমরা কোনো কিছু চিটিং করবে না, কিন্তু দেখেই মানে না দেখেই লিখবে। কারণ দেখে লিখলে তোমার সুবিধে কি, সুবিধে কারো কাছে বকুনি খেতে হবে না। আর না দেখে লিখলে তোমার এখন সুবিধে, পরীক্ষাতে নাম্বার পাওয়াটা খুব ইজি হয়ে যাবে, 0 পাওয়াটা। বোঝা গেল? হ্যাঁ সকাল দেখো কোশ্চেন পেপার সব ওই সব রেডি টাইম যেমন আছে, যেরকম ঠিক তোমাকে টাইমে পাঠিয়ে দেওয়া হবে। বা তুমি যে 10টায় বললে 10টায় পাঠিয়ে দেবো, 11টায় বললে 11টায় পাঠিয়ে দেবো। বা তুমি যখন এক্সাম দেওয়ার জন্য রেডি থাকবে, তখন যদি আমাকে বলো, আমি তখন সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। তো 11 কোশ্চেন একটা চ্যাপ্টার তো ধরো 1 ঘন্টার হবে, খুব বেশি কোশ্চেন নেই, বড় কোশ্চেনও আছে, শর্ট কোশ্চেনও আছে, সবই আছে। হুম কত নাম্বার বলতে 1 ঘন্টাতে কত নাম্বার হতে পারে, মোটামুটি 40 মার্কসের ধরে রাখো। হ্যাঁ মানে প্রত্যেক শনিবার একটা টাইম ফাঁকা রাখবে, যেখানে হচ্ছে কি বলে টেস্ট দিতে হবে। সে তোমার এমসিকিউ ফরম্যাটে টেস্ট হোক, আর হচ্ছে তোমার এমনি থিওরি প্রথমটার বোর্ডের ফরম্যাটে চলছে এখন, তো লেখার টেস্ট আসবে, এর সঙ্গে এমসিকিউ কোশ্চেন থাকবে, সবই থাকবে। যেমন তোমার হুম হুম হ্যাঁ মানে যার যে মানে একটা ফিক্সড টাইম রাখবে। মানে যদি ধরো দেখো সবার তো সব টাইম সব সময় উঠবে না। ধরো আমি আমার আমার শনিবার দিন যেহেতু টেস্ট নেবো, পেপার কোশ্চেন পেপার আগে থেকেই আপলোড করে দেওয়া হবে। মানে শুক্রবার দিন রাতেই আপলোড থাকবে। তো এবার যার যখন পছন্দ টাইমে টেস্ট দিয়ে আমাকে যেই টাইমে পাঠাচ্ছে, আমি তো বুঝতে পারবো। হ্যাঁ 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 শনিবার ক্লাস তো হবে। দেখো এক্সামের সঙ্গে ক্লাসের কোনো মানে ফ্যাক্টর না, ক্লাস যেমন চলে সেরকম চলবে, এক্সামটা তোমাকে আলাদা টাইমে দিতে হবে। মানে যেমন ধরো এখন ক্লাস চলছে, আমি তোমাকে ক্লাস না বলে আমি যদি এক্সাম নিই, সেটা কি ভালো লাগবে?
এক্সামটা নিজের সততাতেই দিতে হবে। দেখে লিখলে তোমার সুবিধে, এখন তোমার সবকিছু মানে ঠিকঠাক চলছে। আবার যদি না দেখে লেখো এখন সুবিধে হয়ে গেল, আর না দেখে লিখলে এখন হয়তো তোমার অসুবিধা হয়ে গেল, পরের দিকে তোমারই বিশাল সুবিধে হবে। মানে বুঝতে পারলে না কথাটা? যদি দেখে দেখে লিখলে সব ঠিক করে ফেললে, কিন্তু সেম কোশ্চেনটাই যখন ঠিক আছে। হ্যাঁ, কি কি তোমার এরপরে কতদূর বললাম? এটা পর্যন্ত বললাম। তো এরপরে পদার্থের অবস্থাটা রয়েছে, কটা ক্লাস রয়েছে তোমার? ঠিক আছে, তাই হোক। তো বাকিটা তুমি এখান থেকে দেখে নেবে, আমি একে বাকিটা বলে দিই। এরপরে এইটা বলবো, পদার্থের ধর্মটা বলবো। পদার্থের ধর্ম এক কাজ করবে, নেক্সট স্যাটারডেতে এই পদার্থের ধর্মটা আর একটু বলে দেবো, বাকিটা ঠিক আছে। তুমি যদি যতক্ষণ ক্লাস আছে ততক্ষণ করো, তারপর তাহলে জয়েন করো। থ্যাংক ইউ। হুম হুম মানে ক্লাস টাইম কখনো নষ্ট করা যাবে না। কারণ যদি ধরো টেস্টটা তুমি তো কোথাও যাচ্ছ না এখন, বা যেহেতু আমাদের ক্লাসগুলো অনলাইন, অনলাইন ক্লাসের সুবিধা এটাই, তোমার কাছে অনেক টাইম থাকবে। অফলাইনেতে কি হয়, টিচারের কাছে যাও, সেখানে যেতে আসতে 1 ঘন্টা চলে গেল, মানে 1 ঘন্টা 2 ঘন্টা, সেখানে যদি 2 ঘন্টা ক্লাস হয় 2 ঘন্টা মানে 4 ঘন্টা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে। অনলাইনে তুমি যখন বসবে ততক্ষণই তারপরে তোমার এনার্জি স্ট্রং হয়ে গেল, হয়তো একটানা অনেকক্ষণ যখন যেমন ধরো এই ক্লাসটা এই যে চ্যাপ্টারটা আমি বলতে আরম্ভ করেছি, হচ্ছে কি বলে, ফিজিক্সের যে চ্যাপ্টারটা, ওতেও অনেক কিছু বলার আছে। তুমি আগে টেস্ট দাও, কারণ ওই ফিজিক্সের চ্যাপ্টারটা কোনো না কোনো স্টুডেন্টকে আমাকে আবার ফের বলতে হবে, ঠিক আছে? তখন রিভিশন টাইমে আবার ওই চ্যাপ্টারটাকে ফের রিপিটেড হয়ে যাবে। এখন তুমি যা বুঝেছো, তোমার ওই কোশ্চেন অ্যান্সারের লেখাটা পেয়ে গেছো তো? হুম 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 থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। হ্যাঁ, তো থিওরিটা বুঝলেই দেখো, একটা থিওরি যদি তোমার ক্লিয়ার থাকে, মানে আমি তোমার কোশ্চেনটা এই লেভেল হবে না, 8 ছাড়িয়ে 9 লেভেলের কোশ্চেন আসবে না, বা 10 লেভেলের কোশ্চেন আসবে না, 8 লেভেলেরই কোশ্চেন থাকবে। অতগুলো কোশ্চেন আছে, প্রত্যেকটা টপিকের ওপর 10টা 10টা করে কোশ্চেন আছে। যেমন তরলের চাপ, বায়ুর চাপ, তারপর হচ্ছে তোমার ফ্রিকশন, প্রথম যে বলের ব্যাপার নিয়ে যেটা বলে দেওয়া আছে, তো প্রত্যেকটা পয়েন্ট থেকে 10টা 10টা করে কোশ্চেন আছে। তো সেই জন্যই অতগুলো কোশ্চেন হয়ে গেছে। কোশ্চেন যত বেশি করবে, যত প্রথমের দিকে, এই যে এখন যেটা পড়ছো এখন বেশি পড়তে হবে। এখন যদি তুমি কম পড়ো, পরীক্ষার টাইমে আরো কম হবে, তাহলে পরীক্ষার খাতায় লিখবে কি করে? তো সেই জন্য স্টার্টিং যখন পড়বে বেশি পড়তে হবে, মানে ইনফরমেশন যত গ্যাদারিং করে রাখবে তত ভালো। যত এক্সাম আসবে তখন অটোমেটিক থিওরিটা শর্ট হয়ে যাবে। বোঝা গেল? তো ঠিক আছে, এদিকে আছে। তো এখানে গেল তোমার, এইটা বুঝতে পারলে তো, যে তরল পদার্থের চাপ ও ধর্মের ব্যাপারটা, মানে যে টেম্পারেচার চেঞ্জ করে অবস্থা চেঞ্জ করছি, তো সেম এরপরে যেটা আসছে অবস্থার পরিবর্তন। যেই আগের যে এক্সাম্পলটা বললাম, যে উষ্ণতা বৃদ্ধি কমেতে তোমার তার অবস্থার পরিবর্তন হচ্ছে, মানে পদার্থের অবস্থা বলতে কি বোঝো? কঠিন, তরল, গ্যাসীয়, তাই তো? তো সেটাই এখানে বলছে, পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হওয়ার ঘটনাটাকেই পদার্থের অবস্থার পরিবর্তন বলে। যেমন কর্পূর, নিশাদল, আয়োডিন প্রভৃতি কতগুলো পদার্থ আছে যাদের উত্তপ্ত করলেই তারা তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, ওই বাষ্পকে ঠান্ডা করলে তারা তরলে পরিণত না হয়ে সরাসরি কঠিনে পরিণত হয়। পদার্থের এই সকল ধর্মকে, এইটাকেই সাবলিমেশন বলা হচ্ছে, বা ঊর্ধ্বপাতন। ঠিক আছে? এই যে কর্পূর বা নিশাদলের যে ব্যাপারটা যেটা বলছে, বা আয়োডিন, এই এক্সাম্পলটা মনে রাখতে হবে। বলছে যে তোমাকে এরকম কোশ্চেন জিজ্ঞেস করলো,
বলছে তরল থেকে কঠিন হয়, কঠিন থেকে বাষ্প হয়, এমন এক্সাম্পল বলো না। প্রথমে বলছে যে কঠিন থেকে তরল হচ্ছে, তরল থেকে টেম্পারেচার ইনক্রিজ করার হলে গ্যাজুয়ালি কঠিন তরল গ্যাসীয় এই অবস্থার পরিবর্তন হচ্ছে। তোমাকে বললো যে এমন একটা এক্সাম্পল বলো যেখানে ডাইরেক্ট কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় চলে যাচ্ছে, তখন তোমাকে বলতে হবে কর্পূর বা নিশাদল বা আয়ন। বোঝা গেল? তো আবার ধর, হ্যাঁ ন্যাপথলিন, নিশাদলের বাংলা যেটা আসবে তোমার ন্যাপথলিন, এটা এখানে বাংলাতে বলা হচ্ছে। এবার দেখো কঠিনে পড়ে বলছে এটা গেল। আবার বলছে চুনা পাথরকে উত্তপ্ত করলে সেটি চুন ও কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। চুনা পাথর কঠিন, সেটাকে হিট করছো, চুন ও কার্বন ডাই অক্সাইড, চুনটা কি তরল, কার্বন ডাই অক্সাইডটা গ্যাসীয়, মানে গ্যাসীয় পদার্থ, তাই তো? তাহলে অবস্থার পরিবর্তনটা আগের যেই এক্সপেরিমেন্টটা দেখালাম, যেটা আমরা আগে থেকে ডিসকাস করে করে এসেছিলাম, যেখানে বরফ নিচে, এখানে লিকুইড নিচে, এখানে হিট করেছে, তিনটে টেম্পারেচার আলাদা। এই বইয়ে এই ছবিটা তোমার বইয়েতেও আছে, মানে এইটা এখানে বোঝা যাচ্ছে না বলে আমি ছবিটা দিয়ে আর কিছু বলিনি, বরফ তরল করে বলে দিয়েছি। ঠিক আছে? এরপরে দেখো, এরপরে আসছে যে পদার্থের ধর্ম। পদার্থের ধর্ম হচ্ছে যে গুণ বা বৈশিষ্ট্যের মাধ্যমে কোনো পদার্থের পরিচয় জানা যায় তাকে পদার্থের ধর্ম বলে। মানে যে গুণ বা বৈশিষ্ট্যের মাধ্যমে কোনো পদার্থের পরিচয় জানা যায়। কি কি পরিচয় হতে পারে? একটা হচ্ছে ভৌত অবস্থা, আর একটা হচ্ছে রাসায়নিক অবস্থা। ভৌত অবস্থা, হ্যাঁ, মানে ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম, দুটো ধর্ম আসবে পদার্থের, মেন দুটো ধর্ম। সেটা দেখতে কেমন, সেই মলিকুলের ভেতরে, মানে ভেতরের মেটেরিয়াল কিরকম, মানে যেটা ভৌত ধর্ম হবে যে ধর্মের সাহায্যে পদার্থের বাহ্যিক অবস্থা বা গুণের পরিচয় পাওয়া যায়। বাহ্যিক অবস্থা মানে সেটা তরলে আছে না গ্যাসীয়তে আছে না কঠিনে আছে, সেটা হচ্ছে তার বাহ্যিক অবস্থা। বা ওই পদার্থটার স্মেল কি আসবে, কালার কি আসবে, তার চৌম্বক ধর্ম আছে না নেই, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক মানে টেম্পারেচার ইনক্রিজ করলে বা ডিক্রিজ করলে তার কি চেঞ্জ হচ্ছে, সেগুলো তার বাহ্যিক অবস্থা হবে। কি হবে বাহ্যিক অবস্থা? যে বাহ্যিক অবস্থা যেসব, যে ধর্মের, মানে যে ধর্মের সাহায্যে পদার্থের বাহ্যিক অবস্থা বা গুণের পরিচয় পাওয়া যায়, এবং যে ধর্ম প্রকাশের ফলে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে পদার্থের ভৌত ধর্ম বলে। যেমন পদার্থের অবস্থা কঠিন তরল গ্যাসীয়, বর্ণ গন্ধ স্বাদ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দাব্রতা চৌম্বকতা, চৌম্বক ধর্ম আর বৈদ্যুতিক ধর্ম, একে এগুলো হচ্ছে সবই ভৌত ধর্ম। কি কি ভৌত ধর্ম আসছে? এক হচ্ছে পদার্থের ভৌত অবস্থা, বর্ণ গন্ধ স্বাদ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দাব্রতা চৌম্বক ধর্ম বৈদ্যুতিক ধর্ম, এগুলো সবই, এগুলো ভৌত ধর্মের আন্ডারে আসবে। এরপরে রাসায়নিক ধর্ম আসবে, যে ধর্মের সাহায্যে পদার্থের মূল গঠনের এবং রাসায়নিক গুণের পরিচয় পাওয়া যায়, মানে যে ধর্ম প্রকাশে পদার্থের গঠনের পরিবর্তন। যেমন ধরো চুনা পাথর, মানে ক্যালসিয়াম কার্বনেট, তুমি ওকে হিট করছো, সেটা কি হয়ে গেল? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড হয়ে গেল। মানে যেটা CaCO3 ছিল সেটা ফর্ম হয়ে গেল CaO প্লাস CO2, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার রাসায়নিক ধর্ম। যেমন হচ্ছে পদার্থের ওপর তাপ দিলে, যেমন আমি এখানে লিখছি যে, যেমন ধরো এটা ক্যালসিয়াম কার্বনেট CaCO3, একে তুমি হিট করলে এটা ফর্ম হয়ে যাচ্ছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস O2। দেখো এখনো তোমাদের মৌলের সংকেত, গঠন সংকেত চিহ্ন ওগুলো এখন আসেনি, এখন শুধু এইটা মনে রাখো, এটা হচ্ছে তোমার চুনা পাথর, চুনা পাথর এগুলো এখনো আসেনি। তো যা এটা হচ্ছে চুন আর এটা কার্বন ডাই অক্সাইড, তাহলে মানে তিনটে ধর্ম আলাদা। এটা কার্বন ডাই অক্সাইড, এইটা ছিল কঠিন, এটা হয়ে গেল তরল, আর এটা হয়ে যাচ্ছে গ্যাসীয়। তার মানে আমি কি পেলাম, কি যে এখানে আমার রাসায়নিক, এখানে CaCO3 ছিল, এখান থেকে কার্বন ডাই অক্সাইড মলিকুল ফর্ম হলো, কার্বন ডাই অক্সাইডের অবস্থা কি হয়ে গেল? গ্যাসীয়, মানে ধর্মটা চেঞ্জ হয়ে গেল। আবার ধরো CO3 যেটা চুন হয়ে যাচ্ছে, সেটা তরলে পরিণত হচ্ছে, তার মানে সেটারও অবস্থা পরিবর্তন হয়ে গেল। তার মানে তার এটা হচ্ছে তার রাসায়নিক ধর্ম, মানে যে ধর্মের সাহায্যে পদার্থের মূল গঠন এবং রাসায়নিক গুণের পরিচয় পাওয়া যায়,
এবং যে ধর্মের প্রকাশে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়ে নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে পদার্থের রাসায়নিক ধর্ম বলে। যেমন এখানে নতুন পদার্থ তৈরি হচ্ছে, যেটা ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। বোঝা গেল? এগুলো, এই ফর্মুলাগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে? এগুলো সব আছে, ধীরে ধীরে সব আসবে। বোঝা গেল? তাহলে ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম ক্লিয়ার হলো। এবার দেখো আমরা ভৌত ধর্ম নিয়ে, ভৌত ধর্মের সাহায্যে পদার্থের শনাক্তকরণ, মানে আচ্ছা এই পয়েন্টটা নেক্সট দিন বলবো, এখন ম্যাথসটা একটু করতে হবে তো। কারণ নাহলে দেখো দিয়ার ম্যাথস আগে থেকে হয়ে রয়েছে, ঠিক আছে, যেটুকু আমি বুঝেছি। তো সেই অনুসারে ম্যাথসটাতে যে জায়গায় প্রবলেম হচ্ছে, দেখো ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, সায়েন্সের যে কোনো সাবজেক্ট, বা আমার এখানে যে সাবজেক্টই পড়ো না কেন, সব সাবজেক্টের যাতে তুমি পরীক্ষায় নাম্বার পাও ইজিলি, আমাদের ফার্স্ট লক্ষ্যই হচ্ছে থিওরিকে ক্লিয়ার করে দেওয়া, তারপর তার সঙ্গে এক্সাম নিয়ে নিয়ে তোমার সবকিছু ইজিলি তুমি পরীক্ষার খাতাতে অ্যান্সার ঠিক লেখো, তাহলেই অটোমেটিক তোমার পরবর্তীকালে টপার হওয়ার জায়গাতে পৌঁছাবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট দিন বাকি পার্টটা হবে। এবার ম্যাথস বইটা বার কর।